মিছিল স্লোগান দিয়ে ডাক্তার হওয়া যায় না। এটার জন্য যোগ্যতা অর্জন করতে হয়, সেটা হচ্ছে যেভাবে এমবিবিএস ও বিডিএস ডাক্তাররা ভর্তি হয় সেই পদ্ধতি মেনে ওখানে ভর্তি হয়ে ডাক্তার হতে হবে। এর বাইরে কোনো সুযোগ নেই। যেমন একজন মিলিটারি অফিসার হওয়ার জন্য যে পদ্ধতি আছে সেইভাবেই যেতে হবে। কোনো সৈনিক কখনোই এই দাবি করতে পারে না আমি একজন মিলিটারি অফিসার হবো, আমি লেফটেন্যান্ট জেনারেল হবো, আমি মেজর জেনারেল হবো। এটা একটা পাগলামি আর কি। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং স্বাস্থ্যসেবা কর্মী ভাই বোনেরা, আপনারা জানেন যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এটা যদি আমরা পাশ্চাত্যের সাথে কম্পেয়ার করি অনেক নাজুক, অনেক ভঙ্গুর। এর বহুবিধ কারণ রয়েছে। আমরা প্রথম হচ্ছে যে আমরা যারা নাগরিক, সাধারণ নাগরিক, আমরা আসলে নিজেরাই জানি না আমার এখানে অধিকারটা কী। জন্মগতভাবে যে আমার চিকিৎসা পাওয়াটা আমার অধিকার, ন্যায্যতা, এটাই আমরা অনেকেই জানি না। তার মধ্যে রয়েছে অনেক ধরনের সমস্যা। সেটা যারা স্বাস্থ্য প্রশাসক যারা রয়েছেন, অ্যাডমিনিস্ট্রেটর, হেলথ অ্যাডমিনিস্ট্রেটর, তাদের যে এটা দেখভাল করার কথা সেটাই তারা যথেষ্ট রকমের সজাগ, সচেতন, ওয়াকিবহাল না। এবং আরও অনেক কিছু সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে আজকে কথা বলবো। যে আমাদের দেশে যে স্বাস্থ্য বিভাগে যে অপচিকিৎসাটা হচ্ছে, এটা কিন্তু আমরা জানি না, আমরা টের পাই না, বুঝি না। কখনো কখনো আমরা খুব আবেগে ঝড় তুলে দেখা গেল হাসপাতাল ভাঙচুর করা, চিকিৎসকদেরকে পিটানো, এগুলো করে ফেলি। কিন্তু আপনি কোন জায়গায় সমস্যাটা হচ্ছে, আপনি কোথায় কী করবেন, সেটা আমি নাগরিক হিসেবে যদি না বুঝি তাহলে তো সমস্যাটা থেকেই যাবে। প্রতিমা আসেন যে ধরেন আমাদের যেহেতু এখানে 18 কোটি 20 কোটি মানুষ, আমাদের যে এমবিবিএস বা বিডিএস যে ডাক্তাররা রয়েছেন তাদের মাধ্যমে পরিপূর্ণ চিকিৎসা দেওয়ার সম্ভব নয় বিধায় আমাদের যারা পল্লী চিকিৎসক রয়েছে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। ম্যাটসের মাধ্যমে কিছু চিকিৎসক আছে, তাদেরকে মাধ্যমে চিকিৎসা নেওয়া হয়। এবং এভাবে করে কিছু আছে হোমিওপ্যাথিক ডাক্তার, তারপরে আয়ুর্বেদ বা অন্যান্য যে এগুলো আছে অ্যালাইড যে চিকিৎসা দিচ্ছে, তাদেরকে সরকার অনুমোদন দিচ্ছে এবং অন্যান্য দেশে এরকম আছে। আমাদের দেশের সমস্যাটা হচ্ছে কেউ নিয়ম মানে না। আপনি দেখবেন ঢাকা শহরে এখন কিন্তু কোনো ট্রাফিক সিগন্যালে কিন্তু কোনো যে ট্রাফিক বাতি যেটা আপনার লাল, সবুজ এবং হলুদ, এই বাতি কিন্তু আর কাজ করছে না। এখন শুধু পুলিশ, ট্রাফিক পুলিশ যারা তাদেরকে খুবই অ্যালার্ট থাকতে হয়, সচেতন থাকতে হয়। তারা হাত দিয়ে শুধু যাও, আসো, থামো এগুলো করে। এবং মনে হয় যেন আপনি মানে আধুনিক জমানা থেকে মধ্য যুগ অথবা এই ব্রোঞ্জ জমানায় চলে গেছেন। ঠিক স্বাস্থ্যের অবস্থা আমি ওর সাথে কম্পেয়ার করতে পারি। এখানে যার যতটুকু অধিকার, যার যতটুকু দায়িত্ব, যার যতটুকু কর্মপরিধি, কেউ এই সীমারেখাটাকে অনার করতে চায় না, মানতে চায় না। যার যেটা দায়িত্ব না সে সেটা করতে চায়, যার যেটা অর্নামেন্ট লাগানোর কথা না সে অর্নামেন্ট লাগাতে চায়। সৈনিক হঠাৎ করে একটা শাপলা লাগাই মেজর সাহেব হয়ে গেল, তো এটা তো একটা দুর্বৃত্তায়ন, এটাকে তো আমরা এনকারেজ করতে পারি না। তবে পল্লী চিকিৎসকদের সরকারের ট্রেনিং দেয়, কেউ কিছু ট্রেনিং নিয়ে পল্লী চিকিৎসক হয়ে যায়, অনেক চিকিৎসা দিচ্ছে। ফার্মেসি ম্যান অ্যান্টিবায়োটিক দিচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশে মানে এই ইনডিসক্রিমিনেট মানে বিবেচনা ছাড়া আপনার কোনো ইন্ডিকেশন নাই, অর্থাৎ যেখানে লাগে না ঔষধ সেখানেও অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে, যে কারণে এই অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, মানুষের আমাদের শরীরে আর কাজ করছে না। এটা একটা ভয়াবহ অবস্থা। পৃথিবীতে আর কোথাও নাই প্রেসক্রিপশন ছাড়া, কোনো প্রেসক্রিপশন ছাড়া কেউ ওষুধ দিতে পারে, অ্যান্টিবায়োটিক দিতে পারে না। কারণ আমরা যেখানে মনে করেন যে জায়গাটা ছিলাম, আমি ধরেন -33 আছি, আমি সেখান থেকে তো ইতিবাচক দিকে যাবো, -30 থেকে 30, -20, -10, তারপর 0, তারপর +1, +5, প্লাস আপনার 18, এরকম তো হবে, বাড়বে। আমাদের সেটা না হয়ে -33 থেকে -63, -99 এরকম হচ্ছে। তো এটা তো আমরা হতে দিতে পারি। এটা তো আমাদের স্বাধীন সার্বভৌম দেশ, এটা আপনার আমার সকলের দেশ। আমাদের একটা সিস্টেম, একটা নিয়ম, একটা পদ্ধতি, এর মধ্যে আমাদেরকে চলতে হবে। তো এই যে অপচিকিৎসা, কারণ এইদের মাধ্যমে এই সিরিজ অফ পিপল আর দেয়ার। যেমন করেন ম্যাথস থেকে একজন মেডিকেল স্টুডেন্ট হলো, একজন ধরেন ল্যাব টেকনিশিয়ান, সেও প্রেসক্রিপশন দেবে, সেও ডাক্তার বলে বিকেলবেলা প্র্যাকটিস করে। যে এক্স রে টেকনিশিয়ান, সেও প্র্যাকটিস করে। ভুরি আছে এরকম। একটা আলট্রাসাউন্ড শিখে নিয়ে তারপর আলট্রাসাউন্ড করা শুরু করে দিল। ম্যাথস থেকে পাশ করে তাদেরকে বলা হয়েছে যে উপসহকারী মেডিকেল অফিসার। তো উপসহকারী মেডিকেল অফিসার, উপসহকারী ছোটো করে রাখে, মেডিকেল অফিসার বড় করে রাখে, এবং সে ডাক্তার লিখে সব ধরনের চিকিৎসা দিচ্ছে, অপারেশন করতেছে খালি গায়ে, উইদাউট মেনটেনিং এনি স্টেরিলাইজেশন।
সেপটিক প্রিকশন। তো এখানে কিন্তু ওনাদেরকে সরকার ওনাদেরকে পেরিমিটার দিয়ে দিয়েছেন, এই কটা ওষুধ ওনারা লিখতে পারবেন, ওরা সেটা মানেন না। ওনারা দুস্তুর মধ্যে অপারেশন করা শুরু করে দিয়েছেন। তারপরে যে বিএমডিসির 2010 সালে একটা নিয়ম আছে যে কারা ডাক্তার লিখবে কারা ডাক্তার লিখবে না। এটা তো একটা মামাবাড়ির আবদার না, এটা তো ইচ্ছা হলে আর বুড়িগঙ্গা থেকে 1 গ্লাস পানি নিয়ে আপনি ইয়ে করবেন, একজন মাথায় ঢালিয়ে দেবেন, এরকম পাগলামি না তো। এটা একটা রাষ্ট্র, তো রাষ্ট্রের কিছু নিয়মকরণ আছে, তো ওনারা একটা রিড করে দিচ্ছে, এটা এগেনস্টে রিড করে দিয়ে এটা কোনো শুনানি হচ্ছে না, এবং তার ধুমসে ডাক্তার লিখে প্র্যাকটিস করতেছে। আমি আগের ভিডিওতে বলেছি, আপনি যদি সরকার আপনাকে যে যতটুকু দিচ্ছে আপনি সেটা গ্রহণ করেন, সেটা নিয়ে পরবর্তী যে আমাদের সাধারণ মানুষ যা আছে সেখানে ডিবেট হবে, পার্লামেন্ট আছে, একটা নিয়মকানুন আছে, নিয়মকানুনের বাইরে তো আপনি যেতে পারেন না। এবং তারা যে সমস্ত অশ্রাব্য, যে সমস্ত কুৎসিত ভাষায় আমাদের জুনিয়র চিকিৎসক বা চিকিৎসকদের, বা দেখা যায় আমার এই ভিডিওতেও সেদিন আমাকে সে পাগল টাগল বলেই করতেছে, হ্যাঁ আমি পাগল, অসুবিধা তো নেই কিছু। এখন তোমাদের তো ক্লাস 10 এসএসসি পাস করে তুমি ডাক্তার হওয়ার যে স্বপ্ন দেখতেছো, না একবার ইন্টারমিডিয়েট পাস করো, করে তারপর ডাক্তার হওয়া, অসুবিধা তো নেই কিছু। আমি একটা এক্সাম্পল সেদিন দিয়েছিলাম যে যারা মিলিটারি অফিসার হবে, যা বৈমানিক হবে, বিমান বাহিনীর অফিসার হবে, তারা আইএসএসবি করে ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ডের টিকে প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়ে আপনি আসেন, যে আপনি যে বংশেই হন না কেন, ইদানিং কিন্তু মেয়েদেরকে নিচ্ছে, আপনি ওরকম কম্পিট করবেন না। আপনি করবেন কি, মেটসে এখানে এসএসসি পাস করবেন, মেটসে আসবেন, আসার পর 4 বছর ট্রেনিং করার পর আপনি বলবেন যে আমি তো অনেক পড়াশোনা করছি, আমাকে একটু এমবিবিএস পড়ার সুযোগ করে দেন। বাহ, কি মানে আবদারটা কি কত সুন্দর। এই জন্য আপনারা যারা জনগণ, সাধারণ মানুষ, আমাদের রেসপেক্টেবল নাগরিক, সিটিজেন অফ বাংলাদেশ, আপনাদের উন্নত চিকিৎসা সেবা দেওয়া আমাদের ব্রত, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। এবং সেই জন্য আমরা বিভিন্ন সরকারি চাকরি, আমি মিলিটারিতে ছিলাম, তারপরে এখনও মানসিক ইনস্টিটিউটে ছিলাম, এখন একটা মেডিকেল কলেজে আছি, বোর্ডে জব করি। কথা হচ্ছে যে আপনাদেরকে এই চিকিৎসা দেওয়া আমাদের কাজ, থানায় গেলে পর পুলিশে আমাদেরকে সেবা দেওয়ার দায়িত্ব। আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে যাবো সেখানে টিচাররা আমাদেরকে পাঠদান দেবেন, এটা তাদের দায়িত্ব। এই আমাদের যে অঙ্গনগুলো আছে, যার যে দায়িত্ব সেটা আমরা পালন করবো। এই জন্য আমাদের স্বাস্থ্যসেবা কর্মীরা যে আছে, আমাদের যে ড্রাইভার আছে অ্যাম্বুলেন্সের, সে তো আমার পার্ট, আমার অংশ, তাকে তো আমি নেগলেক্ট করতে পারবো না। তার বেতন ভাতা বৃদ্ধি, তার বাসায় থাকা, এগুলো সব আমাকে দেখতে হবে, ইনশিওর করবো। আমাদের হাসপাতালে যারা পরিচিত হয়েছেন তারা ইনশিওর করবেন। কিন্তু তাকে আপনি অ্যাম্বুলেন্সের তেল বিক্রি করার সুযোগ করে দিতে পারবেন না। আপনি যদি ভালো প্রশাসক না হন তাহলে সেই সুযোগটা নেবে। আপনি ডোমেস্টিক মতো না করেন, আপনি যদি অযাচিত কিছু সুযোগ সুবিধা নেন, বাড়তি সুযোগ সুবিধা নেন হাসপাতাল থেকে, তাহলে ডেফিনেটলি আপনি এই কাজটা করতে পারবেন না। এই জন্য যারা স্বাস্থ্য উপদেষ্টা, সহকারী উপদেষ্টা রয়েছেন, যারা আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক রয়েছেন, পরিচালক রয়েছেন, বিভিন্ন ডিভিশনের পরিচালক, তারপরে হাসপাতালের যারা পরিচালক রয়েছেন বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপালরা, আপনারা এই প্রশাসনের সাথে জড়িত এবং এটা আপনি করতে পারবেন। এই জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কোনো কনফারেন্স করার দরকার নেই। আপনারা যথেষ্ট বুদ্ধিমান, জ্ঞানী এবং সমাজ সচেতন। আপনি এটা আপনার দায়িত্ব। আপনি যে নামাজ পড়েন, কালকে যে সবে কদর বরাত গেল, আপনি যে নামাজ পড়েছেন, এই নামাজ পড়ার উদ্দেশ্যটাই হচ্ছে যে টু সার্ভ দ্য হিউম্যানিটি, মানুষকে আপনি সার্ভ করবেন। এবং এই সার্ভ করার মধ্যে এই আমি যে কথাগুলো বললাম সেটা আসবে, যে পল্লী চিকিৎসকরা কী করতেছে না, কোন ফার্মেসি থেকে কী অ্যান্টিবায়োটিক দিচ্ছে, এদের সুনির্দিষ্ট নিয়মকানুন আছে বিএমডিসি এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের মন্ত্রণালয়, সেই নিয়মকানুনগুলো আপনারা দেখভাল করেন। এবং আমরা চাইব যে যার যে কাজের পরিধি সেই কাজের পরিধিটা সম্পূর্ণভাবে মেনটেন করে চলুক। এর ব্যর্থ হলে আপনারা আইনগত ব্যবস্থা নেবেন। এই আইনগত ব্যবস্থা কেন আপনারা নিতে পারতেছেন না? কারণ আপনাদের নিজেদেরই অনেকের, নট টু অল, অনেকেরই অনেক দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতার কারণেই যারা অধস্তন কি এমবিবিএস চিকিৎসক, কি ডিএমএফ অথবা অন্য যারা পল্লী চিকিৎসক রয়েছেন, তারা এই সুযোগগুলো নিচ্ছেন। কাজে আমরা স্ব জায়গায় আমাদের দায়িত্বগুলো পরিপূর্ণভাবে করব। আমাদের দায়িত্ব ঠিকমতো করলেই ইট ইজ এক্সপেক্টেড যে একটা বেটার হেলথ সিস্টেম আমরা প্রোভাইড করতে পারবো, হেলথ সিস্টেম ডেলিভারি আমরা প্রোভাইড করতে পারবো। এবং এই জন্য সকলকে আমি আহ্বান জানাবো, যারা স্বাস্থ্যসেবা কর্মী রয়েছেন, আপনাদের যে প্রেসক্রাইব জব রয়েছে, যেমন ধর ডিএমএফ, তাদের 73 or 5 এরকম কিছু ওষুধ লেখা, এই ওষুধগুলো তার লিখবেন, বাইরে কোনো ওষুধ দিবেন না। তাকে সেটা মানছেন? আমি যে কথাটা বললাম যে একজন ল্যাব টেকনিশিয়ান সে ডাক্তার লিখে প্রেসক্রিপশন করে দিচ্ছে, তো
এইটা দেখার দায়িত্ব তো ওই জেলার সিভিল সার্জন সাহেবের। ইউএইচএফপি সাহেব রয়েছেন, তাদের দেখার দায়িত্ব। এবং ইউএইচএফপি সাহেব যখন এই কাজটা দেখতে যাবেন, তাকে যদি টিএন সাহেব হেল্প না করেন, তাহলে আপনি বলেন, মিডিয়াকে ডাকেন, কনফারেন্স করেন। এটা একটা মগের মুল্লুক না যে যার যা ইচ্ছে তাই করবে। এদেশে তো কত নিয়ম কানুন আছে। এই যে দেখেন, আগের সরকার নাই, আর বর্তমান সরকার, এর তো কোনো ইয়ে নেই, সাংবিধানিক যেটাকে বলে রিকগনিশন নাই, স্বীকৃতি নাই। তাহলে চলছে কীভাবে? চলছে সকল মানুষ এখানে 2-4 জন ছাড়া, যারা বিগত সরকারের পলাতক, এরা ছাড়া সবাইকে এদেরকে অনুমোদন দিচ্ছে, ইয়েস তোমরা একটা সাইজেবল টাইম থাকো, রাষ্ট্র পরিচালনা করো, কিছু সংস্কার হোক, তারপরে নির্বাচন দিয়ে নির্বাচিত যারা আসবে তাদের কাছে ক্ষমতা দিয়ে আপনারা চলে যান। তো সেটা ওনারাও করছেন, আমরাও মেনে নিয়েছি। তো কাজে একটা নিয়ম, একটা পদ্ধতি, এগুলো থাকবে, এর মধ্যে থেকে আমাদেরকে আগাতে হবে। আমি পুনর্বার আপনাদেরকে এইটুকু আবেদন রাখবো, যার যে কর্মপরিধি তার বাইরে যাবেন না, এবং যাওয়া ঠিক হবে না। আর মিছিল স্লোগান দিয়ে ডাক্তার হওয়া যায় না। এটার জন্য যোগ্যতা অর্জন করতে হয়, সেটা হচ্ছে যেভাবে এমবিবিএস ও বিডিএস ডাক্তাররা ভর্তি হয়, সেই পদ্ধতি মেনে ওখানে ভর্তি হয়ে ডাক্তার হতে হবে। এর বাইরে কোনো সুযোগ নেই। যেমন একজন মিলিটারি অফিসার হওয়ার জন্য যে পদ্ধতি আছে সেইভাবে যেতে হবে। কোনো সৈনিক কখনোই এই দাবি করতে পারে না আমি একজন মিলিটারি অফিসার হবো, আমি লেফটেন্যান্ট জেনারেল হবো, আমি মেজর জেনারেল হবো। এটা একটা পাগলামি আর কি। তদ্রুপ এখানে যারা ওই এমবিবিএস ডাক্তার হতে চায়, তাদেরকে সরকারের পদীয় নীতিমালা মেনেই এমবিবিএস ডাক্তার হতে হবে, তারপরে ওই ডাক্তার শব্দটা লিখতে হবে। আর বাকি যারা আমরা স্বাস্থ্য প্রশাসক যারা রয়েছেন, আপনারা যদি এই কাজটা না করেন, তাহলে আমাদের যে সাধারণ চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা রয়েছে, তাদেরকে আমরা বলবো যে আপনাকে এইটা করতে বাধ্য করবে। এটা করতে বাধ্য করবো, কারণ সেই বাধ্য করার মতো নৈতিক শক্তি বা বল আমাদের আছে। যারা সাধারণ মানুষ, জনগণ আমার কথা শুনছিলেন, আপনারা আপনাদের ওপিনিয়ন দিবেন যে আপনি আপনার সন্তানের, আপনার স্ত্রীর, আপনার পরিজনের, আপনার বৃদ্ধ পিতার চিকিৎসাটা কার মাধ্যমে করতে চান। আপনার যে বৃদ্ধ পিতা, যার ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, তার যদি বাইপাস লাগে, তাকে কি এখনই চিকিৎসা দেওয়া যাবে? অ্যানেস্থেসিয়া বিচার করবে, নাকি একজন কোয়াক বিচার করবে, নাকি পল্লী চিকিৎসক করবে, নাকি ম্যাথসের ওই এসএসসি পাস ভদ্রলোক করবেন? এটা আপনাদের হাতেই ছেড়ে দিলাম। আপনি এটা বিবেচনা করবেন যে কার মাধ্যমে আপনার আত্মীয় স্বজনের, আপনার নিজের যে স্বাস্থ্য, যেটা সবচেয়ে ভ্যালুয়েবল জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আপনার একটা মোবাইল যদি হারিয়ে যায়, কোনো অসুবিধা, একটা আইফোনও যদি হারিয়ে যায়, আপনি আবার একটা আইফোন কিনবেন। কিন্তু আপনার যদি একটা কিডনির ক্ষতি হয়, আপনি এই কিডনি আর বিকল হয়ে গেলে, এই যে আমাদের ওষুধগুলো আমরা দিই, নেফ্রোটক্সিক বলি, নেফ্রন মানে কিডনি যে নেফ্রন বলে, নেফ্রোটক্সিক মানে কিডনিতে ক্ষতি করে এমন ওষুধগুলো নেফ্রোটক্সিক। তো সেই ওষুধগুলো এই যে জানবে কে? এই যে আমরা 5 বছর পড়া, ইন্টার্নশিপ করা, তারপর আবার 17 বছর পড়া একজন নেফ্রোলজিস্ট হয়। ওই নেফ্রোলজিস্ট সাহেব আবার যখন বুঝতে পারে না, তখন অন্য নেফ্রোলজিস্টকে ডেকে নিয়ে কনফারেন্স করে, বোর্ড বসায়। তাহলে আপনি এই জন্য পদ্ধতি। তো সেখানে আপনি আপনার এই স্বাস্থ্যের মতো একটা ভ্যালুয়েবল জিনিস হয় কি, আমাদের যারা গরিব জনগোষ্ঠী আছে, এখানে একটা মূল্যবান কথা, তারা আসলে যেহেতু হাতে টাকা পয়সা নেই, সে আমরা যেমন ভিজিট নেই 500-700 টাকা করে, 1000 করে ভিজিট নেই, এই টাকাটা দেওয়া যায়, তার জন্য কষ্টের। তার মধ্যে আবার আমাদের অনেক কিছু পচা, দুষ্ট, নষ্ট ডাক্তার আছে, যারা একগাদা ইনভেস্টিগেশন দেয় এই হাসপাতালগুলোর সাথে, খারাপ হাসপাতালগুলোর সাথে মিলে। তো এই সমস্ত স্বাস্থ্য প্রশাসক আছে, আপনাদের ধরতে হবে যে ইন্ডিকেশনের বাইরে ইনভেস্টিগেশন লিখতেছে বা পার্সেন্টেজ করছে, আপনারা ই করেন, আপনারা ধরেন না কেন এদেরকে? তো আপনারা যখন এরকমভাবে যে ওষুধগুলো আমরা লিখবো, সেটা কতটা হেল্পফুল, কতটা টক্সিক, সাইড এফেক্ট কী আছে, এগুলো জানতে হয় আমাদেরকে। কাজে আপনি আপনার যে শরীর যে মূল্যবান, এবং গরিব রোগীদের জন্য আমাদের যে সরকারি হাসপাতাল আছে, আপনি বিশ্বাস করেন, সরকারি হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজের কথা বলি, ঢাকা মেডিকেল কলেজে বেড নাই, অতএব ফ্লোরে থাকে। ফ্লোরে থাকে কেন মানুষ? কারণ ফ্লোরে থেকেও সেখানে ভালো চিকিৎসাটা পায়। স্বাস্থ্য উপদেষ্টা, সরকারি উপদেষ্টার কাছে অনুরোধ করবো, একটা হাসপাতাল বানাতে কয় টাকা লাগে? এই দেশে কত কিছুই তো হয়েছে। কোনো রুগী যাতে ফ্লোরে না থাকে, এরকম একটা পদ্ধতি বের করেন। হয় ওইখানে আরও হাসাহাসি করে আরও দেন, বেড দেন, আর নতুন বিল্ডিং বানান। অনেক ডাক্তার আমাদের এখন চাকরি নেই, সেই জুনিয়র ডাক্তারকে আপনারা চাকরি দেন। অলরেডি বিশেষ করে ডাক্তার আছে, তাদেরকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট দেন, নিয়োগ দেন। এটা কেন করছেন না? বলবে যে টাকা নাই। টাকা তো দিচ্ছে লোকজন, তো ট্যাক্স দিচ্ছে না মানুষজন, সে চিকিৎসা পাবে না। ভ্যাট দিচ্ছেন, আপনারা কিছু জায়গায় তো ভ্যাট বাড়াইলেন।
কাজে এই গরিব গরিব জনগোষ্ঠী মূলত ওদের কাছে যায়, যেহেতু তার টাকা নেই। অতএব ফার্মেসি ম্যানের কাছে গিয়ে বলে আমার পেট খারাপ, ডিসেন্ট্রি হয়েছে, আমার মাথা ব্যথা, আমার শ্বাসকষ্ট হচ্ছে, তখন সেই ইনহেলার পর্যন্ত ওই দোকানদার দিয়ে দেয় যে এইটি নিয়ে ব্যবহার করেন, এই কোন ইনহেলার কখন লাগবে, এবং এটা ফুসফুসের সমস্যার জন্য না হার্টের সমস্যার জন্য শ্বাসকষ্ট হচ্ছে, এটা তো সে জানবে না। একটা ইনহেলার ধরাই দিল, ওষুধ একটা দিয়ে দিল। তো কাজে এটা আমাদের মানুষের প্রতি ভালোবাসা না থাকার কারণে এটা হয়েছে। ওরা গরিব হতে পারে কিন্তু তো স্বাস্থ্য সেবা তো পাবে। এই জন্য একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে বা একটা হাসপাতাল অথবা একটা উপজেলা হাসপাতালে গেলে সেখানে চিকিৎসক আছে, আপনারা তার কাছ থেকে চিকিৎসা নেন। আর যারা সহকারী, যারা মেডিকেল স্টাফ আছে, তারা তার কাজটা করবে। ওর তো একটা ডিফাইন্ড তার আছে, কর্মপরিধি আছে, প্রেসক্রাইবড আছে, ABCD সে কী করবে, তিনি পৌঁছার পরে কী করবে। পল্লী চিকিৎসক থেকে শুরু করে এমনকি মেডিকেল কলেজের বা মেডিকেলের কোনো ট্রেনিংই নেই, এমনকি মেয়ার্সও না, কোনো ধরনের ট্রেনিং নেই, তারাও ডাক্তার লাগিয়ে তারপর চিকিৎসা করছেন। BA পাস করেছেন, ডাক্তার লাগিয়ে চিকিৎসা করতেছেন। আর অন্যান্য এলাইট তো আছেই। তো এই যে এটা হচ্ছে যে অপচিকিৎসার একটা নতুন শাখা। মানে ডাক্তার দেখলেই সাধারণ মানুষ বোঝে যে ইয়েস, এ তো MBBS পাস করে আসছে, সে অত কিছু তো বোঝে না। আবার দেখছে যে কিছুদিন মেডিকেল কলেজে ঘুরছে অথবা উপজেলা হাসপাতালে কিছুদিন অ্যাপ্রুভ ঘুরছে, সে তাকে ডাক্তার মনে করে, ডাক্তার বিবেচনা করে তার কাছে যায়। তা আমি বলি যে এই ডাক্তার লিখে যে প্র্যাকটিস করার যে ধান্দাটা, এটা একটা অপচিকিৎসার নতুন সংস্করণ, একটা এক্সটেনশন। এটা রোধ হতে হবে, এটা বন্ধ হতে হবে। এর জন্য দায়িত্ব নিতে হবে স্বাস্থ্য প্রশাসক যারা রয়েছেন, তাদেরকে দায়িত্ব নিতে হবে। আপনারা যদি দায়িত্ব না নেন, আপনারা অবশ্যই সাধারণ মানুষের কাছে জবাব দিতে আপনাদের রাখতে হবে। আর যদি হোক কিছু না হয়, আপনাদের ব্যাপারে নালিশ দিয়ে রাখলাম আল্লাহর কাছে যে আপনারা মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলছেন এবং আপনি আপনার দায়িত্ব পালন করছেন না। কিন্তু আপনাদের বিবেক আছে, আমাদের যে গরিব জনগোষ্ঠী তাদেরকে সরকারি হাসপাতালে পাঠাবেন, এবং বদ্ধপরিকর আমরা তাদের চিকিৎসা দেওয়ার জন্য। আর এই অপচিকিৎসাটা কীভাবে রোধ করা যায়, যারা মনে করেন বিশেষ করে আমাদের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা গেল যে কেউ ইলেমূল কথা বললেই তাকে জিনে ধরছে, ভূতে ধরছে, বায়ুলে আলগা বাতাস লাগছে, এগুলো বলে ওঝা কবিরাজের কাছে নিয়ে যায়, ঝাড়ফুঁক দেয়, পানি পড়া দেয়, তাবিজ দেয়। এগুলো সব অপচিকিৎসা। এগুলো বৈজ্ঞানিক চিকিৎসা আছে, চিকিৎসা হচ্ছে, ইদানিং করে মানুষ সচেতন হচ্ছে, নিয়ে আসছে, এবং তাদের এই চিকিৎসার মাধ্যমে তা ভালো হচ্ছে। এখানে যারা আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে, তাদের একটা বড় ধরনের দায়িত্ব রয়েছে। যেমন আজকে আমরা মনপুরা যাচ্ছি, সেখানে আমরা মেডিকেল ক্যাম্প করবো, মানে মানসিক রোগের ক্যাম্প করবো, এবং উপজেলা হেলথ কমপ্লেক্সের যিনি ইউএসচিফ পেয়েছেন তার সাথে কথা হয়েছেন, টিএম সাহেবের সাথে আমাদের আলাপ হয়েছে। তো ওরা হেল্প করবেন আমাদের। এরকমভাবে পেরিফেরিতে গিয়ে আমরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট থেকে আমি উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগটা যারা OSB আছে, OGSB মানে গাইনির যারা ইয়েটা প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন, তো ওরা ওখান থেকে করতে পারে। যারা অপথলমোলজিক্যাল সোসাইটি আছে তারা সেই আই ক্যাম্প করতে পারে এবং করছে, তারাও করছে। তো আমাদের যেহেতু সাইজটা অনেক বড়, 18 কোটি মানুষ, সেই অনুযায়ী আমাদের বিশেষজ্ঞ কম। অতএব সাধারণ চিকিৎসক যারা রয়েছে, জেনারেল প্র্যাকটিশনার যারা রয়েছে, তাদেরকে আমরা শর্ট ট্রেনিং দিয়ে কাজটা করাতে পারি, এবং তারা নিজেরা উদ্যোগ হয়ে এই উচ্চশিক্ষা গ্রহণ করছেন। তো এই পর্যন্তই থাকুক আজকে। আমরা অপচিকিৎসা রোধের জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। নিশ্চিতভাবেই আমি বুঝি যে কিছু উপকার অবশ্যই হবে, কিছু ডিবেটও আসবে, আসতেই হবে, আসবে স্বাভাবিক। কারণ আমি একটা কথা বললেই সবাই এটা মেনে নেবে তা না, আমার চেয়েও আরও উন্নত কথা থাকতে পারে, সেই কথাগুলো আসবে। আমার এই বলার মধ্যে ভুল থাকতে পারে, সেটা সংশোধনের জন্য কথা আসবে। আপনাদের সকলকে শুভকামনা জানিয়ে সালাম জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।